আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আর্কিমিডিসের ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস নাম্বার হলো 25। তো চলো সরাসরি আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, তার আগে তোমরা একটু বলে নাও তো আমাকে যে সূত্রগুলো তো মনে আছে সবার? সূত্র একদম সহজ সূত্র ছিল না, শুধু এম ইজিক্যাল রো ভি। আচ্ছা, যদি পানিটা ডুবে যায় সেক্ষেত্রে আপাত ওজন যোগ করতে হয়েছিল। আর আপেক্ষিক গুরুত্বের যে সূত্র তো আমরা জানি, আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু বস্তু ঘনত্ব ডিভাইড বাই পানির ঘনত্ব। এই তো সূত্র ছিল। এবারে তো কোনো সূত্র ছিল না, আর কিছু শর্ত ছিল। তো সেগুলো যদি দেখে থাকো তাহলে আজকের ক্লাসে একদম সহজ মনে হবে আর্কিমিডিসের অঙ্ক, এগুলো অঙ্ক হলো কোনো। তাহলে দেখো আমরা শুরু করি প্রথমে। প্রথমে হলো তোমাদের বইয়ের টাইপ 1-এর 1 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 276। দেখো কি বলা আছে ওইখানে। 8 × 10⁻³ kg/m³ এবং 12 × 10⁻³ kg/m³ ঘনত্ব বিশিষ্ট দুটি ধাতুর তৈরি সংকর ধাতুর বাতাসে ভর 50 গ্রাম ও পানিতে ভর 45 গ্রাম। সংকর ধাতুদের ভর কত? অর্থাৎ দুইটা ঘনত্ব বিশিষ্ট দুটো বস্তু একত্রে মিশে একটা সংকর তৈরি করা হয়েছে, যার আলাদা আলাদা ঘনত্ব দেওয়া আছে এই ক্ষেত্রে। এবং ওই টোটাল সংকরের বাতাসে ভর দেওয়া আছে 50 গ্রাম আর পানিতে ভর দেওয়া আছে 45 গ্রাম। এখন বলছে ওই সংকরের ভিতরে যে ধাতুগুলো আছে এই ধাতুর ভর কত, এটা বাহির করো। ওকে, তাহলে আমরা প্রথমে গিভেন ডাটাগুলো লিখে নিই এখান থেকে। ঠিক আছে, দেখো কি কি দেওয়া আছে। গিভেন গিভেন ডাটা, আর এই একটা হচ্ছে সংকর, এইটা একটা সংকর। আর দিলাম এইটুকু হচ্ছে কী কী আছে এর ভিতরে, দুটি ধাতুর তৈরি সংকর, যে কোনো দুটো পদার্থ আছে। একটাকে ধরলাম আমরা, একটার ভর দিলাম m1 আর একটা ভর দিলাম m2। এটার ঘনত্ব দিলাম ρ1, এটার ঘনত্ব দিলাম ρ2। এর আয়তন দিলাম v1, এর আয়তন দিলাম v2। এই দুইটা পদার্থ মিলে এটা একটা সংকর তৈরি করছে। তো একটা ঘনত্ব দেওয়া আছে 8 × 10⁻³ kg/m³, আর একটা ঘনত্ব দেওয়া আছে 12 × 10⁻³ kg/m³, এটা দেওয়া আছে। আচ্ছা, এবং বলা আছে কি এই টোটাল সংকরের ভর, বাতাসে ভর কত দেওয়া আছে 50 গ্রাম। এবং পানিতে নিয়ে গেলে আপাত ওজন পাওয়া যাবে কত গ্রাম, 45 গ্রাম। মানে আপাতভাবে মনে হবে যে এর ওজন 45 গ্রাম। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আর ρ1 আর ρ2 তো দেওয়াই আছে। আর এখানে যে তরলের ভিতরে ডুবাবো সে তরলটা হচ্ছে পানি, ρl। ρl এর মান দেওয়া আছে 1 × 10⁻³ kg/m³। আর দেখো এই টোটালটার ভর হচ্ছে m, আর এটুকু ভর দিলাম m1, এটুকু ভর দিলাম m2। তাহলে আমরা ধরে নিলাম যে m1 সমান m। তাহলে m2 সমান কত লেখা যাবে, 50 - m লেখা যাবে না? মানে আমি ধরে নিলাম এটুকুর পর m, আর এই টোটালটুকুর ভর যদি 50 হয়, তাহলে 50 যদি mটা বিয়োগ করি তাহলে m2 ভর হবে 50 - m। ঠিক আছে, তাহলে দেখে আমরা সলিউশন করি, কত সহজভাবে সলিউশন করি। সলিউশন লিখলাম। এখন দেখো আমরা যদি টোটাল সংকরের কথা বিবেচনা করি তাহলে টোটাল সংকরের ওজন সমান কি লেখা যাবে, এই টোটাল সংকর যদি আমরা পানিতে ডুবাই তাহলে একটা ওজন পাওয়া যাবে না, আপাত ওজন পাওয়া যাবে। মানে এটা ডুবে যাবে একদম। তাহলে ওজন সমান কি লেখা যাবে, আপাত ওজন প্লাস ভি ইন্টু রো এল। এটা লেখা যাবে না? দেখো তো, m = ma প্লাস ভি ইন্টু রো এল। এটা কীভাবে লিখলাম বলতে পারবা? ওই যে আমাদের 3 নং পজিশনে যে একটা বস্তুকে নিচে দিকে ছেড়ে দিলে একদম ডুবে যায়, ডুবন্ত অবস্থা। ডুবন্ত অবস্থার সূত্র কী হবে? আচ্ছা, এটা ডুবন্ত অবস্থা হবে, এটা বুঝবো কীভাবে? যে যেহেতু এটার আপাত ওজন অর্থাৎ পানিতে ওজন দেওয়া আছে, তার মানে পানিতে ডুবে গিয়ে তো আপাত ওজন পাওয়া যাবে অর্থাৎ পানির ভর পাওয়া যাবে। সেহেতু এখানে কী হবে, 3 নং সূত্র ইউজ হবে। বুঝতেছো তো? ওকে, তাহলে দেখো এইখানে এম এর মাধ্যমে সরাসরি দেওয়া আছে, আপাত ওজন দেওয়া আছে, এগুলো তো চেঞ্জ করার দরকার নাই। তাহলে আমরা ভি, এই ভি মানে কি, টোটাল ভি, মানে এটা হচ্ছে টোটাল আয়তন। তাহলে দেখো তো টোটাল আয়তন সময় আমরা কী লিখতে পারবো, m = ma প্লাস v1 প্লাস v2 ইন্টু রো এল। লিখতে পারবো না? আবার দেখো এই যে এম লিখলাম, এমই লিখলাম, এগুলো তো মান জানা আছে, সমস্যা নাই। আমরা জানি কি m = রো ভি। দেখো v1 আমরা জানি কি m = রো ভি, তাহলে ভি সমান কি লেখা যাবে, m/রো। তাহলে v1 এর পরিবর্তে কি লেখা যাবে, m1/রো1। আর v2 পরিবর্তে কি লেখা যাবে, m2/রো2 ইন্টু রো এল। এখন দেখো এই এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 50 গ্রাম। আর এম এ বলতে পানিতে ওজন কত গ্রাম দেওয়া আছে, 45 গ্রাম। প্লাস m1 এর মান ধরে নিয়েছিলাম আমরা m, আর রো1 এর মান দেওয়া আছে 8 × 10⁻³ kg/m³। আর m2 মানে কত, টোটাল ভর থেকে যদি এমটা বিয়োগ করে দিই তাহলে তো এটা পাওয়া যাবে, দ্বিতীয় ভরটা পাওয়া যাবে, অর্থাৎ 50 - m। আর রো2 মান দেওয়া আছে 12 × 10⁻³।
আচ্ছা, আর রো এল এর মান দেওয়া আছে কত, 1 × 10⁻³ এখন দেখো তোমাদের একটুখানি আমাদের ভুল হচ্ছে কোথায়, এই জিনিসটা আমার সবাই ভুল করবা, এই জন্য আমি ভুল করছি ইচ্ছে করে। এখন তোমাদের দেখাবো যে কী জিনিসটা ভুল করছি। আচ্ছা দেখো, আমরা একটু অন্য একটা কালারের কালি তোমাকে দেখাই। এটার দেখো কী লিখছি, দেখো তো গ্রাম, এটা দেখো কী লিখছি গ্রাম, বাট এটা দেখো কী লিখছি kg/m³। এটাও কী লিখছি kg/m³, এটাও কী লিখছি kg/m³। ঠিক আছে, তাহলে কিছু মান লিখলে গ্রামে আর কিছু লিখলে কিসে, kg/m³। তাহলে কি হবে এরকম, দেখো তো, হবে না তো। তাহলে আমার কি করতে হবে, হয় এই মানগুলো কেজিতে বসাতে হবে, অথবা এইগুলোতে আমাদের গ্রাম/সেন্টিমিটার কিউব বসাতে হবে, মানে একক তো ঠিক রাখতে হবে। তাহলে দেখো তো, আর রো ওয়ানের মান দেওয়া ছিল 8 × 10⁻³ kg/m³। একে যদি আমরা গ্রাম/সেন্টিমিটার কিউব নিয়ে আসি তাহলে কত হবে, 8 গ্রাম/সেন্টিমিটার কিউব। ক্যালকুলেশন করে দেখে নিও তোমরা, এটাই আসে। রো 2 সমান কী হবে, 12 গ্রাম/সেন্টিমিটার কিউব। ঠিক আছে, যেহেতু আমাদের 50 এটা গ্রামে বসাইছি, 45 গ্রামে বসাইছি, সেহেতু অবশ্যই মানগুলো কিছু বসাতে হবে, গ্রামে বসাতে হবে। তাহলে রো এল কত হবে, 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে মান যদি আমরা কেজিতে বসাতে চাই তাহলে এগুলো মানও কিছু বসাতে হবে, কেজিতে বসাতে হবে। তাহলে আমরা এগুলোকে গ্রামে নিয়ে আসলাম। আর দেখো, এগুলোতে গ্রামে আনার সহজ বুদ্ধি হলো, এই 1000টা বাদ দিলেই সরাসরি গ্রাম হয়ে যায়। 12,000 আছে, এখান থেকে 1000 বাদ দিলে 12টা হচ্ছে গ্রাম/সেন্টিমিটার কিউব। 1000 ছিল, 1000 বাদ দিলে 1 থাকে গ্রাম/সেন্টিমিটার কিউব। এটা তো আমাদের এফিসিয়েন্সির উপর নির্ভর করবে এটা। এখন দেখো, তাহলে আমাদের তো এখানে 10 কিউবটা বসানো যাবে না, তাই না? 10 কিউব বসালে তো আমাদের একক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একক ঠিক রাখার জন্য এটা আমরা কি বসাবো, গ্রাম/সেন্টিমিটার কিউবে। ঠিক আছে, এই জিনিস যদি ঠিক করতে পারো তাহলে এই সংখ্যা যাতে কোনো মেয়াদ আর ভুল হবে না। তাহলে দেখো, ক্যালকুলেশন করলে এখান থেকে এম এর মান পাওয়া যাবে না, এম এর ভ্যালুটা, এম এর ভ্যালু কত আসে, 30 গ্রাম। তার মানে সংকর ধাতুদের ভর বের করতে বলছে, একটা বার 30 গ্রাম, তাহলে অপরটির ভর কত হবে, অপরটির ভর হবে 50 - 30, মানে টোটাল ভর হচ্ছে 50। টোটাল ভর থেকে যদি 30 গ্রাম বাদ দিয়ে দিই, এখান থেকে কত পাবো, 20 গ্রাম। এটা একটা অ্যান্সার। তাহলে সংকর ধাতুর মেয়াদ অনেক সহজ, তাই না? এই সূত্রটা তো বুঝতে পারছো ডুবন্ত অবস্থার ক্ষেত্রে, এটা যদি বুঝতে থাকো আর যদি এখানে ঠিক মনে রাখতে পারো যে সব কিছু সেম ইউনিটে বসাতে হবে, তাহলে দেখবা ম্যাথে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন পরবর্তী ম্যাথও সংখ্যা ধাতুর ম্যাথ করব, আর সংখ্যা ধাতুর ম্যাথ বেশি করবো না, এটাই লাস্ট। এটা করবো কী জন্য, একই অঙ্ক তারপরে করবো কী জন্য, কারণ এই ক্ষেত্রে পাউন্ডে আছে, পাউন্ড মানে এফপিএস সিস্টেম থাকলে একটু চেঞ্জ হতে পারে নাকি না পারে, এগুলো বিষয়ে একটা আলোচনা করবো। অর্থাৎ আমাদের ইউনিট কনভার্টে একটু সমস্যা হয়, সেহেতু আমরা এই টাইপের একটা ম্যাথ করবো। তো টাইপ 1-এর 11 নম্বর ম্যাথ, পেজ নাম্বার 279। দেখো বের করো। দেওয়া আছে সোনা ও রূপা তৈরি একটি শঙ্করের ওজন বাতাসে 117.5 পাউন্ড এবং পানিতে ওজন দেওয়া আছে 110.5 পাউন্ড। শঙ্করের সোনার ওজন ও আয়তন নির্ণয় করো। এই শঙ্করের ভিতরে সোনার ওজন ও আয়তন নির্ণয় করো, এটা নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি আমরা, গিভেন ডাটাতে লিখে নাও। গিভেন দিয়ে লিখে নাও, ধরো যে এই একটা শঙ্করের ভিতরে সোনা আছে, এখানে সোনা আর কি আছে, রূপা। এখন বলছি কি, একটি শঙ্করের, এই পুরা শঙ্করের বাতাস ওজন দেওয়া আছে কত গ্রাম, বাতাস ওজন দেওয়া আছে 117.5 পাউন্ড। আর এটার পানিতে ওজন পাওয়া গেছে, অর্থাৎ পানিতে ডুবানোর ফলে এর ওজন পাওয়া গেছে কত, পানিতে ওজন পাওয়া গেছে 110.5 পাউন্ড। তারপরে এখন বলছে সোনার শঙ্করের ওজন, ধরলাম সোনার ওজন m1 = m, এটা বের করতে বলছে, এবং সোনার আয়তন বের করতে বলছে। আর সোনার ঘনত্ব কি দেওয়া আছে এক্ষেত্রে, আচ্ছা তারপরে বের করতে বলছে কি, একশো নাই, তাহলে রূপার তো একটা ভর থাকবে, m2 থাকবে, তাই না? m2 সমান কি লেখা যাবে এখানে, m2 সময় লেখা যাবে, টোটাল ভর থেকে যদি এটা বিয়োগ করে দিই, m2 বিয়োগ করি, তাহলে m2 পাওয়া যাবে। তাহলে কোশ্চেনটা আরেকবার দেখো তো, কোশ্চেনে কি দেওয়া ছিল নাকি,
দেখো প্রশ্ন দেওয়া ছিল এটা যে সোনা ও রূপার আপেক্ষিক গুরুত্ব 19.3 এবং 10.5। আচ্ছা, এই আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমরা যদি বের করতে চাই, কি বলে, ঘনত্ব বের করতে চাই, তাহলে বের করতে পারবো না। আবার আপেক্ষিক গুরুত্বের সময় কি লিখতে পারবো? এস ইকুয়াল টু রো ডিভাইড বাই রো ডব্লিউ, আমি লিখতে পারবো না? অতএব রো সমান কি হবে? রো ডব্লিউ ইন্টু এস। তাহলে দেখো আমরা যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব অর্থাৎ সিএসএ কে বের করতে চাই, তাহলে একটা হবে। আর যদি পাউন্ড পার ফিট কিউব বের করতে চাই তাহলে একটা হবে। এটা হবে না? তাহলে দেখো এর রো ডব্লিউ মান কত, যদি আমরা এটা যেহেতু আছে পাউন্ড ফিটে, তার মানে এটা যদি আমরা ওই এফপি সিস্টেম নিয়ে যেতে চাই তাহলে কী করতে হবে? রো ডব্লিউ মান কত হবে? 62.5। আর এসে ভ্যালু কত? 19.3। মানে এটা সোনার ক্ষেত্রে, সোনার ক্ষেত্রে। সেম যদি আমরা রূপার ক্ষেত্রে বের করি, রো রূপা, রূপার ঘনত্ব কত হবে? তাহলে কী হবে? রো ডব্লিউ ইন্টু এস। রো ডব্লিউ তো কনস্ট্যান্ট 62.5। কিসের ক্ষেত্রে? মানে এপিএস সিস্টেমের ক্ষেত্রে। আর এস এর মান দেওয়া আছে 10.5। মানে এই মানটা বের হলো কিসে? তাহলে পাউন্ড পার ফিট কিউব, পাউন্ড পার ফিট কিউবে, তাই না? এখন দেখো কীভাবে ম্যাথ করতে পারি আমরা, বলো। ওই সংকর ধাতুর দেওয়া আছে, টোটাল ভর দেওয়া আছে, পানিতে ভর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না যে ওই নো অথবা না সলিউশন লিখে লিখতে পারি এম ইকুয়াল টু এম এ প্লাস ভি ইন্টু রোয়েল। সমস্যা হবে লিখলে এভাবে? দেখো তো। তারপরে দেখো এখানে তো এই ভরটাও জানি, এটাও জানি, আমাদের দেওয়া আছে এটা। তাহলে ভিকে যদি আমরা ভাঙায় তাহলে কী পাবো? আগের মতোই এম ইকুয়াল টু এম এ প্লাস ভি1 প্লাস ভি2 ইন্টু রো এল। আচ্ছা, তারপরে দেখো এম প্লাস ইজ ইকুয়াল টু এম এ প্লাস ভিএনকে বাড়ালে কী পাওয়া যায়? এম1 ডিভাইড ভাগ রো1, এটা ভালো পাওয়া যায় এম2 ডিভাইড ভাগ রো2 ইন্টু রো এল। আগের মতোই না অঙ্কটা। তাহলে এখানে দেখো তো এম এর মান দেওয়া আছে কত? 117.5। আপাতত ওজন দেওয়া আছে কত? 110.5। আমরা কিন্তু এফপিএস সিস্টেমে করতেছি এখন। তাহলে দেখো এম ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে? এম ওয়ানের ভ্যালু ধরে নিলাম আমরা এম। আর রো ওয়ান বলতে সোনার ঘনত্ব, সোনার ঘনত্ব কত পাইছি? 19.3 ইন্টু 62.5 মাইনাস এম2 মানে কত লেখা যায় বলো তো? টোটাল ভর থেকে যদি এই এমটা বিয়োগ করি তাহলে এম2 পাওয়া যাবে না? তাহলে টোটাল ভর ছিল 117.5 মাইনাস এম ডিভাইড বাই রো2, মানে রূপার ঘনত্ব কত পাইছি? 10.5 ইন্টু 62.5 ইন্টু রো এল। রো এল এটা মানে যার ভিতরে ডুবাইছো, কার ভিতরে ডুবাইছো? পানিতে ডুবাইছো না? যে পানিতে ওজন পাওয়া গেছে, তাহলে পানিতে ডুবাইছো। তাহলে পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব এপি সিস্টেম হচ্ছে 62.5 পাউন্ড পার ফিট কিউব। মনে আছে তো এটা, তাই না? তাহলে এটা বসে দাও। 62.5, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো একটা ভর পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 96.5 পাউন্ড। তাহলে দেখো এই যে এম কি কার ভর? এমটা হচ্ছে সোনার ভর, তাই না? আচ্ছা, সোনার ভর এটা পাওয়া গেছে, এটা আমরা অ্যান্সার চাইছি, দেখো। আচ্ছা, এখানে আমাদের ওজন আর ভর এটা পার্থক্য করতে হবে না, সব ওজনই ভর এই ক্ষেত্রে। তাহলে এটা একটা অ্যান্সার। আর আয়তন নির্ণয় করো। তাহলে আমরা এম সময় কি জানো? রো ভি। তাহলে দেখো সোনার ভর কত দেওয়া আছে? 96.5 আমরা বের করছি। আর সোনার ঘনত্ব পাইছিলাম কত? 19.3 ইন্টু 62.5 ইন্টু আয়তন। ক্যালকুলেশন করলে এখানে আয়তন পাবো না আমরা? আয়তনটা কত পাবো? বিগত বলছে সোনার আয়তন বাহির করো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে ভির মান আসে 0.08 ফিট কিউব। এটা অ্যান্সার। তার মানে শঙ্করের ম্যাথ থাকলে, শঙ্কর জাতীয় ম্যাথ থাকলে বের করতে হবে যে ধরে দেওয়া আছে বাতাসে ওজন আর হচ্ছে পানিতে ওজন অথবা অন্য কোনো লিকুইড ওজন। তাহলে কি লিখতে হবে? এম ইকুয়াল টু এম এ প্লাস ভি ইন্টু এল। এখানে পিকে ভাগে পাবো ভি ওয়ান প্লাস ভি টু, আর ভি ওয়ানকে ভাগালে পাবো এম1 ভাগ রো ওয়ান প্লাস এম2 ডিভাইড ভাগ রো2। এইখান থেকে আমরা মানগুলো বসাইলে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ডাটা আছে অথবা ভ্যালুটা আছে ওটা আমরা পেয়ে যাবো। পারবো না? আচ্ছা, এখানে লেখার সময় লিখে নিতে পারো, এখানে যে ভি2 রো2 লিখে নিতে পারো। তাহলে দেখো যদি এপি সিস্টেম থাকে তাহলে কীভাবে করবো? বুঝতে পারছো তো? ওকে, তাহলে নেক্সট ম্যাথ দেখি আমরা।
দেখো নেক্সট ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1-এর 2 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 277। দেখা যাচ্ছে একটি কাঁচের টুকরার ওজন বাতাসে 8.6 গ্রাম। ওই কাঁচের টুকরাটাকে যদি পানিতে নিয়ে যাওয়া যায় তাহলে ওজন পাওয়া যায় 5.85 গ্রাম, এবং অ্যালকোহলে নিয়ে গেলে ওজন পাওয়া যায় 6.4 গ্রাম। এখন বলা হয়েছে ওই অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্বটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা গিভেন ডাটা লিখে নিই। কী কী দেওয়া আছে গিভেন ডাটা দেওয়া আছে। এটি কাঁচের টুকরার বাতাসে ওজন কত দেওয়া আছে? 8.6 গ্রাম। বাতাসে তো অরিজিনাল ওজনটা শো করে। আচ্ছা, এই কাঁচের টুকরাকে যদি আমরা পানিতে নিয়ে যাই অর্থাৎ ওয়াটারের ভিতরে নিয়ে যাই তাহলে ওজন শো করবে কত গ্রাম? 5.85 গ্রাম। আর এই কাঁচের টুকরাকে যদি আমরা অ্যালকোহলের ভিতরে নিয়ে যাই, অ্যালকোহলে নিয়ে যাই, তাহলে কি দেখাবে? 6.4 গ্রাম। তার মানে কাঁচের টুকরার ওজন কিন্তু অরিজিনাল 8.6 গ্রাম, কিন্তু পানিতে নিয়ে গেলে মনে হবে 5.85 গ্রাম, এবং অ্যালকোহলের ভিতরে নিয়ে গেলে এটার ওজন মনে হবে 6.4 গ্রাম। এখন বলছে কি অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্বটা বাহির করো। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো পানির ঘনত্ব পানির আপেক্ষিক গুরুত্ব এটা তো আমাদের সবার মুখস্থ, তাই না? পানির ঘনত্ব তো আমরা সবাই জানি। তাহলে প্রথম কন্ডিশনে আমি ধরলাম এই বস্তুটাকে আমি পানিতে চুবাবো অথবা পানিতে ডুবাবো। অর্থাৎ যখন পানিতে ডুবানো হবে, যখন পানিতে ডুবানো হবে তখন সূত্র কী হবে? m=ma+v/ρl। আচ্ছা, এখানে আমাদের এম এ লিখতেছি কেন বারবার বলো তো? কারণ এটা ডুবে গেছে সম্পূর্ণ, কারণ ডুবে যাওয়ার ফলেই তো পানিতে একটা ওজন শো করছে, তাই না? আচ্ছা, তাহলে বলো এই যে বস্তুটার বাতাসে ভর কত? 8.6। আর আপাত ভর বলতে এটা কার ভিতরে ডুবানো হয়েছে? পানিতে ডুবানো হয়েছে, তাহলে পানির আপাত ভর কত? 5.85 প্লাস ভির মান তো আমরা জানি না, এই বস্তুর আয়তন কত এটা বের করবো। আর রো এল মানে কার ভিতরে ডুবানো হয়েছে? পানির ভিতরে ডুবানো হয়েছে। পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভির মান চলে আসবে 2.75 সেন্টিমিটার কিউব। তাহলে এইখানে আমরা কি পেলাম? এই কাঁচের টুকরার আয়তন কত সে আয়তনটা আমরা পেয়ে গেলাম। কারণ কাঁচের টুকরার ওজন বাতাসে যা হবে, পানিতে যে আয়তন হবে, অ্যালকোহলে যে আয়তন হবে, সকল বস্তুর মধ্যে আয়তন কিন্তু সেমই থাকবে, আয়তনে কোনো চেঞ্জ হবে না। তারপরে লিখবো যখন অ্যালকোহলে ডুবাবো, এখন তখন কি হবে? যখন অ্যালকোহলে ডুবাবো তখন কি হবে? তখন হবে m অ্যালকোহল হবে এখানে v/ρl। যেহেতু অ্যালকোহলে ডুবানোর পর ওজন পাওয়া গেছে সেহেতু অ্যালকোহলে তার আপাতত ওজন আছে। তাহলে বস্তুটা অরিজিনাল ওজন ছিল 8.6, কিন্তু অ্যালকোহলে ডুবানোর ফলে ওজন পাওয়া গেল 6.4 প্লাস। এটা কিন্তু এখন আমরা এই জানি মানে এর আয়তন কত, এই বস্তুটার আয়তন কত। মানে এখানে ধরো একটা কাঁচের টুকরা ছিল, এই কাঁচের টুকরার ভলিউম কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি। এই ভলিউমটা এখানে বসাতে পারবা 2.75 ইন্টু রোয়েল বলতে বলো, রোয়েল বলতে কি বোঝায়? যেই লিকুইড আমরা ডুবাবো, তাহলে এখানে লিকুইডটা আছে অ্যালকোহল, তার মানে এখান থেকে অ্যালকোহলের ঘনত্বটা পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে অ্যালকোহলের ঘনত্ব আসে কত গ্রাম? 0.8 গ্রাম/সিসি। কিন্তু আমার প্রশ্নে কিন্তু ঘনত্ব বের করতে বলা নাই, বলছে অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্ব বের করো। তাহলে আপেক্ষিক গুরুত্ব বের করার সূত্র তো আমরা জানি যে অ্যালকোহলের ঘনত্ব ডিভাইড ভাগ পানির ঘনত্ব। তাহলে অ্যালকোহলের ঘনত্ব দেওয়া আছে 0.8, আর পানির ঘনত্ব কত? 1। ক্যালকুলেশন কত আসে? 0.8। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অ্যালকোহলের ঘনত্ব এটা কোন এককে রাখছো? গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে এই যে পানির ঘনত্ব এটা অবশ্যই কোন এককে রাখতে হবে? গ্রাম/সেন্টিমিটার কিউব। সহজ না তাহলে? ওকে, পরবর্তী ম্যাথ দেখো তোমাদের বইয়ের টাইপ 1-এর 3 নম্বর অঙ্কটা। তোমাদের বইয়ের টাইপ 1-এর 3 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে আমরা গিভেন ডাটাগুলো লিখে নিই। কী কী বলছে এখানে? বলছে দুইটি বস্তুকে একটি নিত্যে দুই প্রান্ত হতে পানির মধ্যে ঝোলানোর ফলে ওজন সমান পাওয়া গেল। ওজন সমান বলতে এখানে পানিতে ওজন সমান পাইছে, তার মানে কি পানির আপাত ওজন সমান পাওয়া গেছে, তাই না? এখন বলা আছে একটি বস্তু ভর 28 গ্রাম এবং ঘনত্ব 5.6 গ্রাম/সেন্টিমিটার কিউব। যদি অপরটি ভর 36 গ্রাম হয় তবে এর ঘনত্ব বের করো। এই অঙ্কের বেসিক আমরা কিন্তু প্রথমে লিখে দিয়েছিলাম যে নিত্যের অঙ্ক হলে কী হবে, তাই না? তাহলে ধরো এই যে একটা নিত্যি ঝোলানো আছে পানির ভিতরে, এই একটা নিত্যি ঝোলানো আছে। এইখানে যে আপাত ওজন পাইছো MA1, আর এখানে আপাত ওজন পাইছো ধরলাম MA2।
শর্ত মতে বলছে, শর্ত মতে আপাতত ওজন সমান পাওয়া গেছে, মানে MA1 ইকুয়াল টু MA2। তারপর বলা আছে একটি বস্তুর ভর, দিলাম এই বস্তুটার ভর M1 ইকুয়াল টু 28 গ্রাম, আর এই বস্তুটার ঘনত্ব দেওয়া আছে 5.6 গ্রাম পার সিসি, আর এই বস্তুটার ভর দেওয়া আছে 36 গ্রাম, আর বলা আছে এটার ঘনত্ব কত হবে এটা বাহির করো। আচ্ছা, আমরা তো সূত্র অরিজিনাল কি জানি, M1 ইকুয়াল টু MA1 প্লাস ভি ইন্টু রো এল, এটা জানি না। এক্ষেত্রে আমরা কি জানি, অথবা V1 দিতে পারি এখানে, আর এখানে M2 সমান কি দিতে পারি, MA2 প্লাস V2 ইন্টু রো এল, এরকম শুধু আমরা পড়ে আসছি তাই না। এখন এখান থেকে যদি MA1 এর মানটা এখানে বসে তাহলে কি থাকে, M1 মাইনাস V1 ইন্টু রো এল, আর এক্ষেত্রে কী হবে M2 মাইনাস V2 ইন্টু রো এল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমার বের করতে হবে কিসের মান, আমার বের করতে হবে এই রো টুর মান, তাই না। আচ্ছা, রো টুর মান যদি বের করতে চাই, এখানে তো আবার ভলিউমটা দেওয়া নাই, তাহলে ভলিউম মানটা কনভার্ট করে ফেলে দিই আমরা, তাহলে M1 মাইনাস V1 সময় কি লেখা যাবে, M1 ভাগ রো 1 লেখা যাবে না এরকম, ভাগ রো এল, আবার M2 মাইনাস V2 সময় কি লেখা যাবে, M2 ডিভাইড ভাগ রো 2 ইন্টু রো এল। আচ্ছা, রো এল মানে কি, যেই লিকুইডের ভিতরে NA3 ডুবানো হয়েছে সেই লিকুইডের ঘনত্ব। তো রো এল এর মান কত দেওয়া আছে দেখো তো, রো এল দেওয়া আছে, বলা আছে কার মধ্যে, পানির মধ্যে ডুবানো হলো, এই যে পানির ভিতরে ডুবানো হলো, তার মানে রো এল এর মান কত এখানে 1 গ্রাম পার সিসি। তাহলে মানগুলো বসাই, এই যে প্রথম বস্তু ভর দেওয়া আছে কত 28 গ্রাম, ডিভাইড ভাগ 28 ডিভাইড ভাগ রো 1, রো 1 এর মান কত 5.6, রো এল এর মান 1। M2 এই বস্তু ভর দেওয়া আছে 36 গ্রাম, 36 ডিভাইড ভাগ রো 2, এই মানটা আমরা বের করবো, আর রো এল মানে 1। ক্যালকুলেশন করলে এখান থেকে দ্বিতীয় বস্তু ঘনত্ব কত আসে, সরাসরি ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 2.77 গ্রাম পার সিসি। এটাই অ্যান্সার। সহজ না অঙ্ক অনেক, কঠিন অঙ্ক কি এগুলো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করি। পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1-এর 4 নম্বর অঙ্ক, আর টাইপ 1-এর 4 নম্বর অঙ্ক পেজ নাম্বার 277, ম্যাথ নাম্বার 4। বলা আছে একটি বস্তুর বায়ুতে ওজন 128 গ্রাম এবং পানিতে ওজন 108 গ্রাম, বস্তুটির উপাদানের ঘনত্ব 8 গ্রাম পার ঘন সেন্টিমিটার কিউব হলে, মানে বস্তুটি ফাঁপা না নিরেট, কারণ দর্শাও। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাকে বলতে হবে বস্তুটা কি ফাঁপা নাকি নিরেট। যদি এটা বলতে পারো তাহলে হয়ে গেল অঙ্কটা। দেখো আবার প্রশ্ন পড়ি, দেওয়া আছে একটি বস্তু বায়ুতে ওজন 128 গ্রাম এবং পানিতে ওজন দেওয়া আছে 108 গ্রাম, বস্তুর উপাদানের ঘনত্ব 8 গ্রাম পার ঘন সেন্টিমিটার কিউব হলে এটা ফাঁপা নাকি নিরেট, এটা কারণ দর্শাও। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ শুরু করি। গিভেন ডাটাগুলো লিখে নিই, কী কী দেওয়া আছে। গিভেন ডাটা দেওয়া আছে, এই বস্তুর বায়ুতে ওজন 128 গ্রাম এবং পানিতে নিয়ে যাওয়ার ফলে ওজন পাওয়া গেছে 108 গ্রাম, মানে আপাতত ওজনটা পাওয়া গেছে 108 গ্রাম। বস্তুটির উপাদানের ঘনত্ব পাওয়া দেওয়া আছে 8 গ্রাম পার সিসি। এখন বস্তুটি ফাঁপা নাকি নিরেট, এটা কারণ দর্শাতে হবে আমাকে। তাহলে আমি কি করব, যেহেতু বস্তুর ভলিউম দেওয়া আছে, সরি, বস্তুর মাস বা ভর দেওয়া আছে এবং বস্তুর ঘনত্ব দেওয়া আছে, এখান থেকে ভলিউম পাবো না, অরিজিনাল ভলিউম কত বস্তুটার। তাহলে দেখো বস্তুটির অরিজিনাল ভলিউম অথবা প্রকৃত ভলিউম, বস্তুটির প্রকৃত আয়তন, ভি সমান সূত্র হবে কি হবে, এম ভাগ রো, এর মান দেওয়া আছে 128 আর রো এর মান দেওয়া আছে 8। তাহলে ক্যালকুলেশন করো, 128 ভাগ 8 সমান সমান কত আসে 16 সেন্টিমিটার কিউব। এখন দেখো বস্তুটির প্রকৃত আয়তন পেলাম কত 16 সেন্টিমিটার কিউব। এখন আমরা বের করব এই বস্তুটাকে যখন এই যে পানিতে ডুবানো হয়েছে, তাই না, এই পানিতে ওজন পাওয়া গেছে, পানি ডুবানোর ফলে তার আয়তনে কত পাওয়া যাবে এটা আমরা বের করবো। বের করে যদি সমান হয় তাহলে কি বলবো যে এটা কি নিরেট, আর যদি বেশি হয়ে যায় ভলিউমটা তাহলে ফাঁপা হয়ে গেছে না, ফাঁপা হয়তো বেশি হবে, তাছাড়া তো বেশি সম্ভব ছিল না। তাহলে দেখো আমরা যদি এটাকে পানিতে ডুবাই তাহলে সূত্র লিখতে পারবো কি, পানিতে ডুবাইলে একটা ওজন পাওয়া গেছে, তাহলে এম সমান কি লিখতে পারবো এক্ষেত্রে, লিখতে পারবো এম ইকুয়াল টু এম এ প্লাস ভি ইন্টু রো এল।
এম এর মান কত? বাতাসে ভর দেওয়া আছে 128, পানিতে ভর দেওয়া আছে 108। আর এই যে ভি, এই ভিটা হচ্ছে কি পানির ভিতরে কতটুকু আয়তন শো করতেছে সে আয়তন। আর রো এল, রো এল মানে পানির ঘনত্ব কত, 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে ভি পাবো কত গ্রাম, সরি ভি ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার কিউব। এখন দেখো ওই বস্তুটির প্রকৃত আয়তন পাইছি আমি 16 সেন্টিমিটার কিউব, কিন্তু পানিতে যখন ডুবাইছি ওইখান থেকে আমরা পাইছি কত সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব। তাহলে আয়তন 4 সেন্টিমিটার কিউব বেড়ে গেছে না? তার মানে কি, তার মানে ধরো ওই বস্তুটা ফাঁপা আছে ভিতরে, ফাঁপা থাকার কারণে তার আয়তন শো করতেছে কত, 20 সেন্টিমিটার কিউব। অর্থাৎ ধরো যে একটা বস্তু ছিল এরকম দেখতে, এরকম একদম নিরেট বস্তু ছিল, কিন্তু এটাকে যখন পানিতে ডুবানো হয়েছে তখন এই বস্তুটার আয়তন বেশি শো করতেছে। আয়তন বেশি শো করার মানে কি, এই বস্তুটা বড় হয়ে গেছে না এরকম একটুখানি, যেমন ভিতরে একটুখানি ফাঁপা থেকে গেছে আর এরকম বড় হয়ে গেছে, ধরো ফুটবলের মতো হয়ে গেছে, মানে মাঝখানে একটুখানি ফাঁপা থাকার পরে বড় হয়ে গেছে। তাহলে এখানে যে পানির ভিতরে যে আয়তনটা শো করবে ওর বাইরের ভলিউমটা শো করে, ভিতরের ভলিউমটা তো দেখবে না কি আছে না না আছে। এর জন্য বাইরের ভলিউমটা শো করার কারণ হলো ওই যে ভিতরের ফাঁপা ভলিউমটা সহ শো করছে, যেই কারণে কত দেখা যাচ্ছে 20 সেন্টিমিটার কিউব। কিন্তু প্রকৃতপক্ষে তার আয়তন কত থাকার কথা ছিল, 16 সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তনটা বৃদ্ধি পাইছে, তুমি বলো তাহলে এটা কি ফাঁপা না নাকি নিরেট? নিরেট হলে অবশ্যই সমান হতো, যেহেতু সমান না সেহেতু কি হবে, অতএব এই বস্তুটি কি হবে, বস্তুটি ফাঁপা। ঠিক আছে। আর কারণ দর্শাতে বলছে না, কারণ কি, কারণ হচ্ছে এইটা, যেহেতু বস্তুর প্রকৃত আয়তন ছিল 16 সেন্টিমিটার কিউব, কিন্তু এইটাকে পানিতে নিয়ে যাওয়ার ফলে এর আয়তন বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 20 সেন্টিমিটার কিউব, যা 16-র চেয়ে বেশি। আর বেশি তখনই হতে পারে যখন এটার ভিতর ফাঁপা থাকবে, তখন এটার ভলিউম বাইরে বেশি হবে। ক্লিয়ার তো? ওকে, তাহলে পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করি আমরা। পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1-এর 6 নম্বর অঙ্ক। টাইপ 1-এর 6 নম্বর অঙ্ক বলা আছে সোনার ঘনত্ব 19.3 গ্রাম/ঘন সেন্টিমিটার কিউব, 25 গ্রাম ভরের এক গাছি সোনার চেইনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ হয়, পানিতে ওজন করা হলো এবং পানিতে এর ওজন 22.75 গ্রাম পাওয়া গেল। চেইনটি বিশুদ্ধ সোনার না ভেজাল মিশ্রিত, এটা তোমাকে দেখাতে হবে। অর্থাৎ আমাদের যে আর্কিমিডিসের গল্প ছিল সেই গল্পের অঙ্কটা এটা। আচ্ছা, আর্কিমিডিসের সূত্রটা তৈরি করছিল, এই সূত্রের যে একটা গল্প আছে, গল্প তোমাদের বলি নাই তাই না? অফলাইন ক্লাসে তো হয়তো অনেক আলোচনা করতাম এটা নিয়ে, অনলাইন ক্লাসের ভিতরে দেখে আলোচনা করি নাই। তারপরে এখন যেহেতু অঙ্কটা চলে আসছে একটু আলোচনা করি। মানে এক সময় একটা রাজা ছিল, ওই রাজার নাম ছিল হিওরো আর্কিমিডিস। সরি, আবার শোনো। মানে এক সময় একটা অত্যাচারী রাজা ছিল, ওই রাজার নাম ছিল হিওরো। তো হিওরো একদিন আর্কিমিডিসকে একটা সোনার মুকুটকে দিল, দিয়ে বলল এই সোনার মুকুট ভাঙা যাবে না, গলানো যাবে না, এবং এই মুকুট দিয়েই তা অক্ষত রেখে পরীক্ষা করে বলতে হবে যে এটা কি খাঁটি নাকি ভেজাল। এখন আর্কিমিডিসের উপর গুরুতর একটা দায়িত্ব পড়ে গেছে, যে রাজার আদেশ, এবং রাজা অত্যাচারী রাজা ছিল, এবং রাজা ছিল মনে হয় সিরাকিউসের বাসিন্দা। তো সেই রাজা যেহেতু একটা কাজ দিছে সেই কাজটা তো সম্পন্ন করতে হবে, এবং ওইটাকে তুমি যে স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে বলবা যে এটা দেখেন খাটে কিনে ভেজাল, ওই অপশনও নাই, যেহেতু ওইটা অক্ষত রাখতে হবে। তো সে খুবই চিন্তা করে গেছিল যে এটা কিভাবে সম্ভব। আর ওই সময়ের মধ্যে বড় বিজ্ঞানী ছিল আর্কিমিডিস। তো আর্কিমিডিস এটা নিয়ে খুবই একটা দুশ্চিন্তা পড়ে গেল যে রাজার হুকুম, এবং রাজা তাছাড়া অনেক কিছু করে ফেলতে পারে তাকে। তো এইগুলো ভাবতে ভাবতে একদিন সে চৌবাচ্চার ভিতরে গোসল করতে নামছে। চৌবাচ্চা তো বোঝো, চৌবাচ্চা বলতে একটা বড় একটা পাত্র বোঝায়, ওই পাত্রের ভিতরে গোসল করতে নামছে। তো চৌবাচ্চাটা ছিল কেমন, একদম একদম পানিতে পরিপূর্ণ। তো সেই যখন চৌবাচ্চার ভিতরে গোসল করতে নামছে, নামার পরে দেখলো ওইখান থেকে কিছু পরিমাণ পানি উপচে পড়ে গেছে নিচের দিকে, এবং সে নিজেই কিছুটা হালকা মনে করলো। দেখো না তুমি যখন গোসল করতে পুকুরে নামো অথবা নদীতে নামো, সাঁতার কাটো, নিজেকে হালকা মনে হয় না একটুখানি, এরকম তার কাছে হালকা মনে হয়েছে। তখন তিনি চিৎকার দিল, ইউরেকা ইউরেকা বলে চিৎকার দিল, দিয়ে বললো যে হ্যাঁ আমি পাইছি, এই রহস্যটা ভেদ করতে পারছি। তারপরেই সে যে সূত্র দিল, এই সূত্রটা হলো তার আর্কিমিডিসের সূত্র। অর্থাৎ সূত্রটা হলো এরকম, সে যখন পানিতে ডুব দিয়েছিল তখন যে পরিমাণ পানি পড়ে গেছে ওই পরিমাণ পানি ওজন করছে, ওজন করে দেখছে যে তার কতটুকু হালকা মনে হয়, এটুকু মাপছে, মেপে দেখছে যে সমান, দুটোই সমান। অর্থাৎ আমরা যে আর্কিমিডিসের সূত্র পড়ছিলাম যে একটি স্থির তলের ভিতরে কোনো বস্তুকে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ডুবালে এটা কিছু পরিমাণ ওজন হারায়, এই হারানো ওজন
বস্তু দ্বারা অবশ্যই তরলের ওজনের সমান। এটাই আর কি ঘটনা ছিল। ঠিক আছে, মোটামুটি ধারণা পাইছি মোটামুটি গল্প সম্বন্ধে। তো এই গল্পের আলোকে একটা অঙ্ক আছে এখানে যে সোনার ঘনত্ব দেওয়া আছে 19.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার কিউব। এটা আমরা জানি যে সোনার অরিজিনাল ঘনত্ব এটা গিভেন সোনার ঘনত্ব দেওয়া আছে 19.3 গ্রাম পার সিসি। আচ্ছা, তারপরে এই যে এখানে তোমাকে সোনা দিচ্ছে, সোনার ভর দেওয়া আছে 25 গ্রাম, মানে এক গাছে সোনা দেওয়া আছে তোমার কাছে। বলছে সোনার ঘনত্ব 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা জানি 25 গ্রাম ভরের এক গাছে সোনার শ্রেণী বিশুদ্ধ যাচাই করতে হবে। এইটুকু সোনা তোমাকে বলছে এই সোনাটাকে বিশুদ্ধ নাকি ভেজাল, এটা পরীক্ষা করে দেখাও আমাকে। আর তখন এটা আমরা পানিতে পরিমাপ করা করছি, অথবা উনানে পানিতে পরিমাপ করা হয়েছে, হওয়ার পরে এটার পানিতে ওজন পাওয়া গেছে তোমার 22.75 গ্রাম। এখন বলতে হবে সেন্টিটি বিশুদ্ধ নাকি ভেজাল। তাহলে এইখান থেকে যদি আমরা ঘনত্বটা বের করতে পারি, ঘনত্বটা বের করে দেখবো যে অরিজিনাল 19.3 আছে কি নাই। যদি 19.3 থাকে তাহলে ভেজাল না, বিশুদ্ধ। আর যদি 19.3 না হয় তাহলে ভেজাল। তাহলে পরীক্ষা করো গিভেন সলিউশন এম ইজ কি লেখা যায়, এম এ প্লাস ভি ইন্টু রো এল, এটা লেখা যায় না। এখন দেখো মানগুলো বসাই আমরা। মান বসাতে গেলে দেখো এই আয়তনটা দেওয়া নাই, ভলিউমটা দেওয়া নাই, তাহলে এখান থেকে এম এর পরিবর্তে কি লেখা যায়, সরি ভলিউমের পরিবর্তে কি লেখা যায়, এম ভাগ রো লেখা যায় না, এম ভাগ রো ইন্টু রো এল। আমরা কি জানি এম ইজিক্যাল টু রো ভি, তাহলে ভি ইজিক্যাল টু কি লেখা যায়, এম ভাগ রো। তাহলে দেখো এখানে ওই যে তোমাকে কতটুকু ভরের চেইন দিছে, 25 গ্রাম ভরের, পানিতে পরিমাপ করে এর ওজন পাইছে 22.75 গ্রাম। তারপরে এর অরিজিনাল ভর ছিল 25 গ্রাম। আর এর ঘনত্বটা বের করবে এখন আমরা, যে এখানে ঘনত্ব কত শো করে। আর রো এল মানে কত, 1 দেখাবে না পানিতে, যেহেতু পানির ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন আমরা এইখান থেকে রোর মানটা বের করবো, বের করে দেখবো যে আসলে এর ঘনত্বটা কত দেখায়। যদি দেখি এর ঘনত্বটা এর সমান হয় তাহলে ঠিক আছে, এটা বিশুদ্ধ। আর যদি ঘনত্বটা কম বেশি হয় তার মানে ভেজাল আছে, তার সাথে ঘনত্ব একই আসতো। তাহলে ঘনত্বটা বের করে দেখো ঘনত্বটা কত আসে এখান থেকে। ক্যালকুলেশন করে পাওয়া যায় 11.11, তাই না, 11.11 গ্রাম পার সিসি। যেহেতু এই সোনার ঘনত্বটা 19.3 না, তাহলে কী হবে বলো তো, সেন্টি ভেজাল। অতএব সেন্টিতে কী আছে, সেন্টিতে ভেজাল আছে, ভেজাল মিশ্রিত আছে, এটাই অ্যান্সার। আর যদি এই ঘনত্বের মানটা যদি আমরা এই 19.3 পেতাম তাহলে অরিজিনাল ছিল, তার মানে সেন্টি বিশুদ্ধ ছিল। তার মানে এই সেন্টটা কি ভেজাল মিশ্রিত না। আবার বলতেছি, প্রথমে আমরা জানি এটা সর্বদা জানি না, আদা থাকলে জানি যে সোনার ঘনত্ব 19.3। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে বের করব আবার সোনার ঘনত্ব, যে পানির ভিতরে সোনার ঘনত্ব কত পাওয়া যায় এই হিসাবে। তো সেই হিসাবে সোনার ঘনত্ব বের হলো 11.11 গ্রাম পার সেন্টিমিটার কিউব, যা সোনার ঘনত্ব নয়। তাহলে কি বলবা, সোনার ঘনত্ব যদি 19.3 হয় তাহলে এখানে অবশ্যই ক্যালকুলেশন করে 19.3 আসতে হতো। যেহেতু 19.3 আসে নাই, তার মানে এটাতে ভেজাল মিশ্রিত আছে, সেহেতু ভেজাল। ক্লিয়ার। তারপরে দেখো তোমাদের বইয়ের টাইপ 1-এর 8 নম্বর ম্যাথটা বলা আছে কি, একটি কর্কের টুকরার ভর 1.9 গ্রাম, 6.3 গ্রাম ভরের একটি রৌপ্য খণ্ডের সাথে বাঁধা হলে দেখা যায় এই একত্রিত খণ্ডদ্বয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় পানিতে ভাসে। রূপার অথবা রূপের আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে করের আপেক্ষিক গুরুত্ব বের করো। তাহলে এটা একটু গিভেন ডাটাগুলো লিখে নিই। গিভেন ডাটাগুলো লিখে নিই আমরা। গিভেন ডাটা দেওয়া আছে কি, একটি কর্কের টুকরার ভর, তাহলে আমি ছোটো একটা কর্কের টুকরা আছে, এই কর্কের টুকরার ভর দেওয়া আছে M = অথবা এই 1 ধরলাম, এটা 1.9 গ্রাম। আর একটা রৌপ্যখণ্ড আছে, এই ধরলাম এটা হচ্ছে রৌপ্যখণ্ড ধরলাম M2, এটা ভর দেওয়া আছে 6.3 গ্রাম। এখন বলা হয়েছে যে 6.3 গ্রাম ভরের একটি রৌপ্যখণ্ডের সাথে যদি ওই কর্কের টুকরা বেঁধে দেওয়া যায়, একত্রিত খণ্ড দেওয়া সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। অর্থাৎ ধরো যে এটা হচ্ছে পানির স্তর এটা। তো দুইটা খণ্ডকে যদি একসাথে বেঁধে দেওয়া যায়, ধরো যে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে, মানে এই রৌপ্যখণ্ডের সাথে ওই কর্কের টুকরাটা বেঁধে দেওয়ার কারণে একদম নিমজ্জিত অবস্থায় ভাসে, মানে ডুবে থেকে ভাসতেছে কিন্তু ডুবে যায় নাই, মানে একদম পানির লেভেলে ভাসতেছে। ঠিক আছে, এখন বলছি কি যে কর্কের আপেক্ষিক গুরুত্ব কত বের করো। এই যে কর্কের আপেক্ষিক গুরুত্ব S=হট। তাহলে দেখো আমরা এখন এইটার ক্ষেত্রে আমরা দুইটা ভর মিলে আমরা M1 + M2 টোটাল ভর বলতে পারি না, যে বড় এম এটা বলতে পারি নাকি, দুইটা ভর একসাথে বড় এম। সলিউশন করো, সলিউশন আমরা লিখতে পারি এরকম,
যেহেতু ডুবে যায় না তাহলে এম ইজিক্যাল টু কী হবে, ডুবে থেকে বাসলে সত্য কি ভি ইন্টু রো এল। তাহলে দেখো এখানে এম সমান কি লেখা যায়, M1 প্লাস M2 লেখা যায়, অবশ্যই লেখা যায় তাই না। আচ্ছা আর এই ভিকে ভাঙে কী লেখা যায়, V1 প্লাস V2 রো এল M1 প্লাস M2। এখানে তো V1 V2 মান দেওয়া নাই, সেহেতু V1 এর পরিবর্তে আমরা লিখতে পারি M1 ডিভাইডেড ভাগ রো 1 প্লাস M2 ডিভাইডেড ভাগ রো 2 ইন্টু রো এল। আচ্ছা শেষে আবার দিয়ে দিছে রৌপ্যের আপেক্ষিক গুরুত্ব, রৌপ্যের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 10.5। অতএব রৌপ্যের ঘনত্ব কত হবে, রো ডব্লিউ ইন্টু S2 সমান কত 1 ইন্টু 10.5 সমান 10.5 গ্রাম পার সিসি। ঠিক আছে, তাহলে এই মানে ভ্যালুটা বসাও, এই মানে ভ্যালু দেওয়া আছে 1.9 আর রৌপ্যের ভর দেওয়া আছে 6.3। তারপরে M1 এর মান দেওয়া আছে কত 1.9, আর এই রো 1 এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা S1 এর মান পেয়ে যাবো। আর M2 ভ্যালু দেওয়া আছে 6.3 আর রো 2 এর ভ্যালু দেওয়া আছে 10.5। আর পানির ঘনত্ব কত এটা তো আমরা জানি, পানির ঘনত্ব 1 সিরিয়াসে ক্যালকুলেশন করলে এখান থেকে 1 এর মান বের হবে 0.25 গ্রাম পার সিসি। অতএব কর্কের ঘনত্ব পেয়ে গেছে না, তাহলে কর্কের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় সূত্র কী হবে বলো তো, S ইকুয়াল টু রো 1 ডিভাইড বাই রো ডব্লিউ। রো 1 এর মান দেওয়া আছে 0.25 আর পানির ঘনত্ব আমরা জানি 1, ক্যালকুলেশন করলে কত আছে 0.25, এটা অ্যান্সার আপেক্ষিক গুরুত্ব। সহজ না অঙ্ক, তাহলে প্রত্যেকটা অঙ্ক একই কোয়ালিটির। পরবর্তী অঙ্ক আমরা আলোচনা করি। দেখো নেক্সট ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1 এর 9 নম্বর অঙ্ক, পেজ নম্বর 278। বলা আছে একটি রূপার অলঙ্কার ফাঁপা বলে সন্দেহ করা হলো, এর ওজন 288.75 গ্রাম এবং পানিতে এটা আপাতভাবে 30 গ্রাম ওজন হারায়। রূপার আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে গহ্বরটির আয়তন নির্ণয় করো। অর্থাৎ একটা রূপার অলঙ্কার ফাঁপা বলে সন্দেহ হয়েছে, এখন কতটুকু ফাঁপা ওই রূপার অলঙ্কারটা এটা বের করতে হবে তোমাকে। কীভাবে বের করবা, সমস্যা নাই আমি করে দিব তোমাদের, ভয় পাওয়ার কারণ নাই যে কেমন বের করবা। তাহলে গিভেন ডাটাগুলো উঠিয়ে নাও, যে কী কী দেওয়া আছে দেখো। গিভেন ডাটা দেওয়া আছে একটা রূপার অলঙ্কার ওজন করা হইলো, ওজন পাওয়া গেল M ইকুয়াল টু 288.75 গ্রাম। ঠিক আছে, এবং পানিতে এটা আপাতত হবে 30 গ্রাম ওজন হারায়। তাহলে 30 গ্রাম ওজন হারালে থাকে কত গ্রাম, থাকে হচ্ছে 288.75 মাইনাস 30 সমান 258.75 গ্রাম। কারণ কতটুকু থাকে সেটা কিন্তু আমাদের ম্যাথ করতে হবে তাই না। তাহলে দেখো যেহেতু 30 গ্রাম ওজন হারাবে সেহেতু থাকবে 258.75 গ্রাম পানিতে ওজন, এটা যেহেতু পানির ভিতরে ডোবানো হয়েছে। তারপরে দেওয়া আছে রূপার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 10.5, তার মানে ঘনত্ব কত হবে 10.5 গ্রাম পার সিসি। এখন বলছে ফাঁপা গহ্বরটির আয়তন কত, তার মানে এটা অরিজিনাল আয়তন কত এটাকে আমরা বের করে নেই। রো ইজিক্যাল টু কি লেখা যায় M ভাগ ভি, তাহলে আমাদের দরকার আছে ভি বের করা। ভি ইজিক্যাল কি লেখা যায় M ভাগ রো, এম এর মান হচ্ছে 288.75 আর ঘনত্ব আছে 10.5। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অ্যান্সার আসে কত 27.5 সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমার এই যে একটা ছিল রূপার অলঙ্কার ছিল, এটা অরিজিনালি আয়তন হচ্ছে 27.5, এটার আয়তন প্রকৃত আয়তন এটা। আর এটার আপাতত আয়তনটা আমরা বের করি থেকে আপাতত আয়তনটা কত হয়। তাহলে আপাতত আয়তন বের করার সূত্র কি, আপাতত আয়তন বের করতে হলে আমাদের বের করতে হবে এইভাবে M ইকুয়াল টু MA প্লাস ভি ইন্টু রো এল। তাহলে বাতাস ওজন পাওয়া গেছে 288.75, পানিতে ওজন পাওয়া গেছে 258.75 প্লাস এর আয়তনটা আমরা বের করবো। পানিতে আয়তন কত এটা দেখাবো, মানে এটা কি ফাঁপা না কি কতটুকু ফাঁপা এগুলো বের করতে পারবো এই আয়তনটা বের করার পরে। আর রো এল মানে কত বলো তো 1, যেহেতু পানিতে ডোবানো হয়েছে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো ভি মান কত থাকে 30 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 30 সেন্টিমিটার কিউব। তাহলে বলো তো ফাঁপা হওয়ার কারণে এটা পানিতে আয়তন দেখা যাচ্ছে 30 সেন্টিমিটার কিউব, আর এটা প্রকৃত আয়তন ছিল 27.5 সেন্টিমিটার কিউব। তাহলে বলো তো এই যে ফাঁপা গহ্বরটির আয়তন কত, অতএব গহ্বরটির আয়তন
অর্থাৎ ধর এটা ছিল রূপার অলংকার এরকম অরিজিনালি, কিন্তু এটার আয়তন মানে ফাঁপা মনে হয়েছে, ফাঁপা মনে হওয়ার কারণে এইটুকু হচ্ছে ফাঁপা ছিল ভিতরে, এইটুকু ফাঁপা ছিল। এখন বলো এইটুকুর আয়তন কতটুকু? তাহলে গহ্বরটির আয়তন হবে 30 মাইনাস 27.5 সমান সমান কত হবে 2.5 সেন্টিমিটার কিউব। এটা অ্যান্সার। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? গহ্বরটির আয়তন পেয়ে গেলা। তাহলে মনে রাখবো সবসময় রো ইজিক্যাল টু এম ভাগ ভি, এখান থেকে যে আয়তনটা পাবো এটা পাবো কোন আয়তন? প্রকৃত আয়তন। এখান থেকে যে আয়তনটা পাবো সেটা হচ্ছে প্রকৃত, আর এখান থেকে যে আয়তনটা পাবো সেটা হচ্ছে ফাঁপা হওয়ার কারণে কতটুকু আয়তন বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধিটা সহ টোটাল আয়তন। তাহলে টোটাল আয়তন থেকে যদি প্রকৃত আয়তনটা বাদ দেওয়া যায় তাহলে কি পাওয়া যাবে? ফাঁপা অংশের আয়তন। ওই ফাঁপা অংশটিকে বলা হচ্ছে গহ্বর। ওই গহ্বরটির আয়তন কত? এই গহ্বরটির আয়তন কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথটা নিয়ে আলোচনা করি। পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1-এ 10 নম্বর অঙ্ক। টাইপ 1 10 নম্বর কি বলা আছে? এক খণ্ড মোমের ওজন 4 গ্রাম, আর নিমজ্জক হিসাবে এক টুকরা লোহা সহ মোম খণ্ডটির পানিতে ওজন 34 গ্রাম, আর নিমজ্জকের পানিতে ও মোম খণ্ডের বায়ুতে মিলিত ওজন 39 গ্রাম। মোমের আপেক্ষিক গুরুত্ব ও মোমের টুকরাটির আয়তন নির্ণয় করো। এগুলো বের করতে হবে আমাকে। তো অনেক সহজ একটা অঙ্ক। তার আগে আমাকে জানতে হবে যে বিষয়গুলো, সেটা হলো মোমের ঘনত্ব কত জানো? মোমের ঘনত্ব 0.9। তো আর পানির ঘনত্ব 1। যেহেতু মোমের ঘনত্ব কম সেহেতু মোমটা কী করবে? পানিতে ভাসবে। ক্লিয়ার তো সবাই? মোমের ঘনত্ব পানির ঘনত্ব হচ্ছে কি কম, সেই কারণে মোম কি হয়? পানিতে ভাসে। এই জন্য বলা হয়েছে নিমজ্জক হিসেবে এক টুকরা লোহা ব্যবহার করা হয়েছে। এখন দেখো মোমের টুকরার সাথে যদি লোহা বেঁধে দিই তাহলে কিন্তু মোমটা ডুবে যাবে, তাই যাবে না? কারণ লোহা যদি ডুবে যায় মোমকে নিয়ে ডুববে। এক্ষেত্রে যে মোমের চেয়ে লোহার পরিমাণটা একটু বেশি হতে হয়। ঠিক আছে। তাহলে দেখো এক খণ্ড মোমের ওজন 4 গ্রাম, আর নিমজ্জক হিসেবে এক টুকরা লোহা ব্যবহার করলে ওই মোম খণ্ডটির পানিতে ওজন পাওয়া যায় 34 গ্রাম। লোহা সহ মোম খণ্ডটির পানিতে ওজন পাওয়া যায় 34 গ্রাম। নিমজ্জকের পানিতে ও মোম খণ্ডটির বায়ুতে মিলিত ওজন পাওয়া যায় 39 গ্রাম। মোমের আপেক্ষিক গুরুত্ব বের করো ও মোমের টুকরাটির আয়তন নির্ণয় করো। তাহলে দেখো যা যা দেওয়া আছে তাতে লিখি। প্রথমে কি দেওয়া আছে? মোমের বায়ুতে ওজন দেওয়া আছে 4 গ্রাম, তাই না? আচ্ছা, সলিউশন দেওয়া আছে মোমের বায়ুতে ওজন সমান সমান 4 গ্রাম দেওয়া আছে। তারপর নিমজ্জক হিসেবে এক টুকরো লোহা, মানে লোহার পানিতে ওজন, এই লোহার পানিতে ওজন প্লাস এই মোম খণ্ড পানিতে ওজন 34 গ্রাম, মানে এই লোহা সহ মোম খণ্ডটির পানিতে ওজন পাওয়া গেছে। তারপর আমরা এভাবে লিখতে পারি না? লোহা বা নিমজ্জক, লোহায় তো এখানে নিমজ্জক হিসেবে কাজ করতেছে, তাহলে নিমজ্জকের পানিতে ওজন প্লাস মোম খণ্ডটির পানিতে ওজন কত গ্রাম? দুটার মিলে হয়েছে 34 গ্রাম। এটা দেওয়া আছে প্রশ্নে, দেখো। আচ্ছা, এখান থেকে তারপর লাইনে দেওয়া আছে নিমজ্জকের পানিতে ও মোম খণ্ডটির বায়ুতে মিলিত ওজন। তাহলে দেখো দেওয়া আছে কি নিমজ্জকের, পর লাইনে দেখো কি দেওয়া আছে? নিমজ্জকের পানিতে ওজন। দেখো নিমজ্জকের পানিতে ও মোম খণ্ডের বায়ুতে, ও মোমের বায়ুতে ওজন দুটো মিলে দেওয়া আছে 39 গ্রাম। ঠিক আছে। এখন দেখো এই যে মোমের বায়ুতে ওজন আছে না, মোমের বায়ুতে ওজন তো আমরা জানি কত গ্রাম? 4 গ্রাম। এই যে মোমের বায়ুতে ওজন এখানে দেওয়া আছে, মানটা এখানে বসাও। আমরা লিখতে পারি নিমজ্জকের পানিতে ওজন প্লাস এই যে মোমের বায়ুতে ওজন আছে না, মোমের বায়ুতে ওজন কত দেওয়া আছে? 4 গ্রাম। তাহলে 4 বসালাম, ইকুয়াল টু 39 গ্রাম। অতএব নিমজ্জকের পানিতে ওজন, নিমজ্জকের পানিতে ওজন কত হবে? 39 মাইনাস 4 সমান কত গ্রাম? 35 গ্রাম। ঠিক আছে। আমরা নিমজ্জকের পানিতে ওজন পেয়ে গেলাম না? এখন দেখো এই লাইনে যদি আমরা নিমজ্জকের পানিতে ওজনটা বসিয়ে দিই তাহলে মোমের পানিতে ওজন পাওয়া যাবে না? তাহলে এই লাইনে যদি মোমের আবার এই নিমজ্জকের পানিতে ওজন এই মানটা বসাবো। নিমজ্জকের পানিতে ওজন কত গ্রাম? 35। এই যে মানটা সরাসরি বসালাম, নিমজ্জকের পানিতে ওজনের মানটা 35 প্লাস এই যে মোমের পানিতে ওজন, মোমের পানিতে ওজন ইকুয়াল টু 34
গ্রাম। অতএব মোমের পানিতে ওজন ক্যালকুলেশন করলে কত আসে? 35 সাথে বিয়োগ করলে থাকে -1 গ্রাম। এখন দেখো মাইনাস আসলো কেন? এখানে কথা হলো মাইনাস আসলো কেন? আচ্ছা দেখো, কোনো বস্তু যদি পানিতে ভেসে থাকে অথবা লিকুইডে ভেসে থাকে তাহলে তো তার পানিতে কোনো ওজনই নাই, পানিতে ওজন শূন্য না, তার আপাতভাবে ওজন শূন্য, সে কারণে তো ভেসে আছে। কি মনে হয় তোমাদের? ওই যে আমরা প্রথম দিন প্রমাণ দেখছিলাম না, ওই যে বাতাসে ভেসে ছিল, এই তোমাদের দেখাই, দাঁড়াও ওয়েট করো, এই দেখো, যদি ভেসে থাকে বস্তু তার আপাত ওজন কত দেখায়? শূন্য দেখায় না? তারপরে যদি ডুবন্ত অবস্থায় ভাসে তাও শূন্য দেখায়, কিন্তু যদি ডুবে যায় তাহলে তার একটা আপাত ওজন শো করে। দেখো এইখানে মোম, আমরা বলতেছিলাম মোমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, তাহলে মোম তো ডুববেই না পানিতে। তারপরে বলা আসছে পানি, মোমের পানিতে ওজন কত হবে? তার মানে মোমকে জোর করে ডুবানো হয়েছে, এই জন্য মোমের পানিতে ওজন শো করতেছে মাইনাস, কারণ মোমের কোনো সময় পানিতে ওজন হয় না, সে তো মাইনাস শো করতেছে, মোমের পানিতে ওজন -1 গ্রাম। ঠিক আছে, এখন তোমাকে বের করতে বলছে কিসের মান? মোমের আপেক্ষিক গুরুত্ব কত, এটা তো বের করতে বলছে, মোমের আপেক্ষিক গুরুত্ব কত। তাহলে দেখো মোমের বায়ুতে ওজন কত? মোমের বায়ুতে ওজন 4 গ্রাম, আমার পানিতে ওজন -1 গ্রাম। তাহলে আমরা লিখতে পারবো না যে এগেইন এম ইকুয়াল টু, আমাদের সূত্র কি, যেহেতু ডুবে গেছে তাহলে হবে এম এ প্লাস ভি ইন্টু রো এল। তাহলে মোমের বায়ুতে ওজন 4 গ্রাম আর মোমের পানিতে ওজন হচ্ছে -1 গ্রাম, -1 বসাতে হবে তাহলে, প্লাস মোমের আয়তনটা বের করবো ইন্টু ওই পানির ভিতরে ডুবানো হয়েছে, পানির ঘনত্ব 1, ক্যালকুলেশন করলে এখান থেকে মোমের আয়তন আসে 5 সেন্টিমিটার কিউব। দেখো এই যে মোমের টুকরাটি আয়তন নির্ণয় করতে বলছেন, একটা অ্যান্সার হয়ে গেছে অলরেডি আমার। আর দ্বিতীয় হচ্ছে মোমের আপেক্ষিক গুরুত্ব কত, তাহলে মোমের ঘনত্ব বের করতে হবে, তাহলে এম ইজিক্যাল টু কি জানো? রো ভি। তাহলে এম এর ভর দেওয়া আছে কত? 4 গ্রাম, আর রোর মান বের করবো, ভির মান দেওয়া আছে 5, ক্যালকুলেশন করলে রোর মান আসে 0.8 গ্রাম পার সিসি। বের করতে বলছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব সময় গ্যাস ইজিক্যাল টু রো ডিভাইড বাই রো ডব্লিউ, রোর ভ্যালু দেওয়া আছে 0.8 আর পানি ঘনত্ব 1 ইকুয়াল টু রো 0.8, অ্যান্সার। দেখো মানে প্রথমে আমার টার্গেট ছিল মোমের পানিতে ওজনটা বের করা, এই মোমের পানিতে ওজন বের করার জন্য আমার দুটো শর্ত দিছে, যে নিমজ্জক হিসেবে একটা লোহা শহর মোম খণ্ডটির পানিতে ওজন 34 গ্রাম আর নিমজ্জকের পানিতেও মোম খণ্ডটির বায়ুতে মিলিত ওজন 39 গ্রাম। যেই কারণে দুইটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পেয়ে গেছি অলরেডি, এটা এই মোমের পানিতে ওজন পেয়ে গেছি। এখন ক্যালকুলেশন করে এখান থেকে আমরা মোমের আয়তনে বের করলাম, মোমের আপেক্ষিক গুরুত্ব বের করলাম, আগের মতো অঙ্কটা পারা যাবে না। ধরনের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসলে দেখবে পেস লাগবে, এই জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করি। পরবর্তী অঙ্ক হলো তোমাদের বইয়ের টাইপ 1-এর 17 নম্বর অঙ্কটা, টাইপ 1-এর 17 নম্বর অঙ্ক। কি বলা আছে? 1.1 গ্রাম ঘন সেন্টিমিটার ঘনত্বের 44 গ্রাম লবণ পানির সাথে কি পরিমাণ মিশালে মিশ্রণের ঘনত্ব 1.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে? সহজ, একদম সহজ একটা অঙ্ক। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে? 1.1 গ্রাম পার দেওয়া আছে, গিভেন ডাটাগুলো লিখে নিই। গিভেন ডাটা কি দেওয়া আছে? গিভেন ডাটা দেওয়া আছে 1.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার কিউব ঘনত্বের 44 গ্রাম লবণ, তার মানে লবণের ভর দেওয়া আছে 44 গ্রাম আর লবণের ঘনত্ব দেওয়া আছে 1.1 গ্রাম পার সিসি। এটা ধরে নিলাম লবণের ভরকে m1 আর ঘনত্ব হচ্ছে 1 দ্বারা প্রকাশ করলাম। এখন বলছে পানির সাথে এই লবণটা পানির সাথে কি পরিমাণ মেশালে এই ঘনত্বটা চেঞ্জ হবে 1.05 গ্রাম পার সিসি। ফাইনাল ভলিউম মানে ঘনত্বটা এটা হবে। আচ্ছা, এই ঘনত্বটা কখন হবে? যখন ভর হবে এই m1-এর সাথে ওই m1-এর সাথে পানির ভরটা যোগ করতে হবে। যখন পানির ভরটা যোগ করবো আমরা m1-এর সাথে m2, ওই সময় কিন্তু ঘনত্ব হবে ρ2। এইটা মানে কি পরিমাণ পানি মিশাতে হবে, মানে m1 তো লবণ আছেই, এর সাথে m2 পরিমাণ যদি পানি মিশায় তাহলে ঘনত্বটা চেঞ্জ কত হবে? 1.05। আচ্ছা, তাহলে আমরা এরকম বলতে পারবো না সলিউশন লবণ প্লাস পানি, এই দুটো যদি আমরা মিশ্রণ করি তাহলে কি পাওয়া যাবে? লবণ এবং পানির মিশ্রণ পাওয়া যাবে। তাই পাওয়া যাবে নাকি? দেখো তো, লবণ আর পানি মিশালে পাওয়া যাবে লবণ পানির মিশ্রণ। তাহলে প্রথমে লিখলাম লবণের আয়তন প্লাস পানির আয়তন ইকুয়াল টু কি লেখা যাবে? মিশ্রণের আয়তন বড় ভি দিলাম, দুটো একসাথে। ঠিক আছে, আচ্ছা লবণের আয়তনের মধ্যে দেওয়া নাই, তাহলে ভি সমান কি লেখা যাবে? m1 ডিভাইড বাই ρ1। আর পানির ক্ষেত্রে লেখা যাবে কি? m2 ডিভাইড বাই ρ2।
ইকুয়াল টু কি লেখা যাবে এখানে এম বলতে কি m1 প্লাস m2 ডিভাইড ভাগ রো। আচ্ছা এখানে এই রো বলতে বুঝেছি মিশ্রণের ঘনত্ব। মিশ্রণের ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো m1 এর ভ্যালু কত দেওয়া আছে 44 গ্রাম, আর এর ঘনত্ব দেওয়া আছে 1.1। আর হচ্ছে পানির যে ভরটা, পানির ভর এটা বের করতে হবে যে কী পরিমাণ পানি মিশিয়ে ঘনত্বটা চেঞ্জ হবে। তার মানে m2 মানটা বের করবো আমরা। আর রো টুর মান কত, রো টু বলতে পানি, পানি ঘনত্ব তো আমরা জানি 1। তাহলে m1 এর মান হচ্ছে 44 গ্রাম, আর m2 মান আমরা বের করবো। আর রোর মান কত, এই রো বলতে হচ্ছে মিশ্রণের ঘনত্ব। মিশ্রণের ঘনত্ব কত হবে 1.05। ক্যালকুলেশন করলে এখান থেকে কী পরিমাণ পানি মিশ্রিত করতে হবে এটা বের হয়ে যাবে 40 গ্রাম। এটাই অ্যান্সার। সহজ না অঙ্ক? একদম সহজ, পানির মতো সহজ, পানির মতো সহজ, পানির মতো সহজ। তারপরে দেখো নেক্সট অঙ্ক টাইপ 1 এর 18 নম্বর অঙ্কটা। টাইপ 1 এর 18 নম্বর অঙ্ক কি বলা আছে, রাজার হীরের মুকুট 20 পাউন্ড। বিজ্ঞানী আর্কিমিডিস দেখলেন পানিতে এর ওজন পাওয়া যায় 1.25 বিজ্ঞানী আর্কিমিডিস দেখলেন পানিতে এর ওজন 1.25 পাউন্ড কমে। মুকুটটি সোনা ও রূপার মিশ্রণে তৈরি ছিল। যদি সোনা ও রূপার আপেক্ষিক ঘনত্ব যথাক্রমে 9.3 এবং 10.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার কিউব হয়, তবে মুকুটটি দুইটি ধাতুর পরিমাণ কত ছিল তা বের করো। এটা আমি করে দিব না, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। দেখো মুকুটটি হীরের উপর ছিল 20 পাউন্ড, আর হচ্ছে পানিতে ওজন কমে 1.25, তার মানে পানিতে ওজন থাকে কত 20 মাইনাস 1.25 সমান 18.75 পাউন্ড। তারপর দুটো ঘনত্ব দেওয়া আছে থাকলে এবার এখান থেকে আমরা করছি না সংকর ধাতুর অঙ্ক, সংকর ধাতুর অঙ্ক। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? পারবা না এটা করতে? না পারলে মার হবে তোমাদের এইটা, ঠিক আছে? দেখো আজকের ক্লাসে লাস্ট অঙ্ক টাইপ 1 এর 21 নম্বর অঙ্কটা লেখা আছে 1 লিটার দুধের ভর 1032 গ্রাম। দুধের আয়তনের 4% মাখন আছে, যার আপেক্ষিক গুরুত্ব 0.865। মাখন মুক্ত সর তোলা দুধের ঘনত্ব কত? অর্থাৎ এই দুধের মধ্যে এখন মাখন রাখা যাবে না, তাহলে ঘনত্ব কত পাওয়া যাবে সেটা বের করো। আচ্ছা দেখো তাহলে আমরা লিখে নিই গিভেন ডাটা 1 লিটার দুধের ভর দেওয়া আছে 1032 গ্রাম, আর আয়তন দুধের আয়তন কত দেওয়া আছে 1 লিটার। 1 লিটার মানে কত বলতে পারবা? কে বলতে পারো 1 লিটার মানে কত গ্রাম? 1000 গ্রাম না, সরি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব, এইটা তাই না? এটা হচ্ছে মেন যে আমাদের দুধ ছিল, এই দুধের ভর আর আয়তন এটা, ঠিক আছে? আর দুধের আয়তনের 4% মাখন আছে, তাহলে দেখো তো মাখনের ভর কত হবে। মাখনের ভর হবে m1 ইকুয়াল টু, মানে এই সরি মাখনের ভর পরে বের করি। দেখো মাখনের আয়তন v1 ইকুয়াল টু দুধের আয়তনে 4% মাখন আছে, দুধের আয়তন ছিল 1000 ইন্টু 4% মানে 4/100 সেন্টিমিটার কিউব, এইটুকু হচ্ছে মাখনের আয়তন। তাহলে মাখনের আয়তন বের হয় কত 40 সেন্টিমিটার কিউব বের হয় না, 40 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এখন বলো ওই মাখনের আপেক্ষিক গুরুত্ব কত? মাখনের আপেক্ষিক গুরুত্ব এস সমান দেওয়া আছে 0.865। অতএব এই মাখনের ঘনত্ব বের করার সূত্র কি, রো ইজিক্যাল রো ডব্লিউ ইন্টু S1। ক্যালকুলেশন করলে দেখো 0.865 গ্রাম পার সিসি আসে। তাহলে বলো তো মাখনের ভর কত? মাখনের ভর m1 ইকুয়াল টু ρ1 ইন্টু v1। ρ1 এর মান দেওয়া আছে 0.865 আর v1 এর মান দেওয়া আছে 40। আচ্ছা যদি ক্যালকুলেশন করো তাহলে মাখনের ভর বের হবে কত গ্রাম? মাখনের ভর বের হবে ক্যালকুলেশন করলে 34.6 গ্রাম। এখন বলতেছে যে এই যে মাখন মানে দুধের ভিতরে মাখন ছিল, এই মাখন মুক্ত করে শর্ত দুধের মানে দুধের ভিতর থেকে মাখনটা সরা ফেলতে হবে। সরা ফেলানোর পরে যে দুধটা থাকবে সেই দুধের ঘনত্ব কত হবে এটা বের করতে বলছিল আমাদের। তাহলে দেখো মাখন মুক্ত দুধের ভর m2 ইকুয়াল টু কত হবে? টোটাল ভর ছিল 1032 গ্রাম মাইনাস এই মাখনের ভরটা বিয়োগ করে দিই 40.6 গ্রাম, তাহলে কত আসে? মাখন মুক্ত দুধের ভর আসছে কত 900
97.4 গ্রাম। তারপরে দেখো মাখন মুক্ত দুধের আয়তন কত হবে? টোটাল আয়তন ছিল 1000 সেন্টিমিটার কিউব, আর মাখনের আয়তন ছিল 40। ক্যালকুলেশন করে কত আসে? 960 সেন্টিমিটার কিউব। এখন বলো মাখনের সরি মাখন মুক্ত দুধের ঘনত্ব কত? অর্থাৎ মাখন মুক্ত দুধের ঘনত্ব ρ2 = m2/v2। এর মান দেওয়া আছে 997.4 আর 960। তাহলে ক্যালকুলেশন করলে দেখো কত আসে? 1.03 আসে মনে হয়, অথবা 1.04 আসবে এরকম, অথবা 1.04 গ্রাম/সিসি। এটাই অ্যান্সার। তো সহজ না ম্যাথ? আর্কিমিডিসের অঙ্কই সহজ, একদম সহজ, পানির মতো সহজ। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা টাইপ 2, 3, 4 এর ম্যাথ করবো। আজকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।